এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। এটি সুন্দর একটি চ্যাপ্টার, যেটা হলো পিকক মডেল। প্রাথমিক বিদ্যালয়ে টেট পরীক্ষার জন্য বা ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হলো মূল্যায়ন। এই যে প্রাথমিক বিদ্যালয়ে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সিসি, সামগ্রিক ও নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, সেটা একটি মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে পিকক মডেল। এই পিকক মডেল সম্পর্কে জানলে বা এই মূল্যায়ন সম্পর্কে বা সিসি সম্পর্কে জানলে আমরা কিন্তু টেট পরীক্ষায় 1-2 নম্বরের কিন্তু অ্যাডভান্টেজ পাবো। কিছু কিছু অ্যাডভান্টেজ আমরা এখানে পাবো, কারণ মূল্যায়ন থেকে অনেক কোশ্চেন কিন্তু টেট পরীক্ষায় আসে, সেটা জানতে হবে। আর দ্বিতীয়ত, ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা পিকক মডেল বা মূল্যায়ন সম্পর্কে আপনার নিকট থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর জানতে পারে, এমনও প্রশ্ন করতে পারে পিকক মডেল সম্পর্কে। তো আমরা আজ দেখে নেব এই পিকক মডেল সিসি বা ইভ্যালুয়েশন প্রসেসটাকে দাঁড় করানোর জন্য প্রাথমিক বিদ্যালয়ে যে একটি মডেল আছে, সেটা হচ্ছে পিকক মডেল। সেই সম্পর্কে আমরা জানব। দেখুন, আমরা তার আগে জেনে নিই, এটা দেখুন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, বিদ্যালয় শিক্ষা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়োজিত একটি বই। তো প্রথমে আমরা মূল্যায়ন সম্পর্কে কিছু জরুরি ধারণা বা তথ্য আমরা জেনে নিই। মূল্যায়ন শিখন পদ্ধতি থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। শিখন পদ্ধতি মানে যে লার্নিং যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি থেকে মূল্যায়ন একটি বিচ্ছিন্ন বিষয় নয়। কারণ যদি শিখন কতটুকু হলো, শিখন বা শিক্ষণ প্রক্রিয়া কতটুকু লক্ষ্যে পৌঁছাতে পারলো, তা জানার জন্য মূল্যায়নের ভূমিকা অপরিসীম। স্বাধীনতার পরে শিক্ষা বিষয়ক বিভিন্ন কমিশন, পাঠ্যক্রমের রূপরেখা এবং সর্বোপরি শিক্ষার অধিকার আইন 2009 একথা বারবার ধ্বনিত হয়েছে। শিক্ষার অধিকার আইন 2009 ও 2005 এনসিএফ, যেটাকে বলছে পাঠ্যক্রমের রূপরেখা, বা বিভিন্ন কমিশন এই মূল্যায়ন সম্পর্কিত বিভিন্ন তথ্য বা বিভিন্ন কথা বারবার উচ্চারিত হয়েছে। মূল্যায়ন মানে শুধু শিক্ষার্থীর মূল্যায়ন নয়, এটা প্রকৃতপক্ষে পাঠ্যক্রমের এবং তার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষানোর মূল্যায়ন। মূল্যায়ন কথা হচ্ছে কোনো কিছুর উপর মূল্য আরোপ করা, টোটাল শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করা। মূল্যায়ন বলতে যে একটা বাচ্চা, একটা ছাত্রছাত্রী পরীক্ষা দিল তার মূল্যায়ন হলো, তা নয়। মূল্যায়নে সে যদি কম নম্বর পায় বা সে তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে না পারে, তাহলে ভেবে নিতে হবে যে এখানে বই বা স্টাডি ম্যাটেরিয়ালের দুর্বলতা, পাঠ্যক্রমের দুর্বলতা আছে, বা মানে স্কুল পরিকাঠামোর দুর্বলতা আছে, বা সঠিক শিক্ষক শিক্ষিকা নিয়োজিত হচ্ছে না, বা শিক্ষক শিক্ষিকা বোঝাতে পারছে না, সেই সম্পর্কিতও কিন্তু সব কিছুই মূল্যায়ন হয়ে যাবে, বা মূল্যায়নেরও মূল্যায়ন হতে পারে। মূল্যায়ন ম্যাটারটা কী? কারণ মূল্যায়ন মানে যে মূল্যায়ন করার জন্য যে নাম্বার সিস্টেম বা যে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্ন দেখা যাচ্ছে যে স্টেজে তারা দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে, সেই স্টেজের প্রশ্ন হয়নি, তার চেয়ে একটু কঠিন হয়েছে, কাঠিন্যতা আছে সেই প্রশ্নে, তাহলে সেই মূল্যায়নের মধ্যেও ভুল আছে। সেই জন্য বলছে মূল্যায়নেরও মূল্যায়ন হলো এখানে। মূল্যায়ন যখন কোনো শিক্ষাবর্ষে শেষ হয়, তখন তা শিক্ষার্থী ও শিক্ষকের উপর চাপ সৃষ্টি করে। সেই চাপকে হ্রাস করার জন্য এবং তা পাঠ্যক্রম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি বিষয় হিসেবে প্রতিপন্ন হয়। সেটা দেখা যায়, এই চাপের ফলে কি দেখা যায়, মূল্যায়নটা পাঠ্যক্রম থেকে একটা বিচ্ছিন্ন বিষয় বলে মনে হয়। তাই এই যে সমস্যা, এই সমস্যাটা সমাধান করার জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পরিবর্তে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়ে সহায়ক। তার জন্য নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয় করতে সহায়তা করবে। যেখানে মূল্যায়ন যখন শিক্ষাবর্ষের শেষে শিক্ষার্থীর কাছে বা শিক্ষকের উপর চাপ সৃষ্টি করছে, তখন নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়ে সহায়ক হয় এবং সেই দুর্বলতাগুলি প্রতিকারের মাধ্যমে শিক্ষার্থীকে সার্বিকভাবে সমৃদ্ধ করে দেয়। এই দুর্বলতাগুলি প্রতিকারের মাধ্যমে শিক্ষার্থীকে সার্বিকভাবে সমৃদ্ধ করে তোলে। এই যে দুর্বলতাগুলো থাকে, সেগুলো প্রতিকারের মাধ্যমে শিক্ষার্থীকে সার্বিকভাবে সমৃদ্ধ করে তোলে। মানে তার মাধ্যমে এই দুর্বলতাগুলো, যে তার মধ্যে যে উইকনেস থাকছে, সেই উইকনেসগুলো প্রতিকার করে তাকে জ্ঞান বা তার মধ্যে যে শিক্ষার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটাকে সমৃদ্ধ করে তুলছে তার মধ্যে। তাই বলছে লার্নার্স এম্পাওয়ারমেন্ট। শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ধারণা গঠনে সক্ষম কিনা এবং সে যেটুকু শিখেছে তা প্রয়োগ করতে পারছে কিনা,
নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন যেন এই বিষয়ে স্বচ্ছ ধারণা দেয়। এটা 8টি এক 2009-এ বলা আছে যে চাইল্ড আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ অ্যান্ড হিজ অর হার অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য সেম। শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ধারণা গঠনে সক্ষম কিনা, তারা বিভিন্ন বিষয়ে ধারণা গঠন করতে পারে কিনা এবং যেটুকু শিখেছে তারা প্রয়োগ করতে পারছে কিনা, তার জন্য তার জন্য নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন স্বচ্ছ ধারণা দেয়। কোনো সমস্যার সমাধানে বা নিজের পরিবেশ ও সমাজের নানা কর্মকাণ্ডে শিক্ষার্থী সক্রিয়, সচেষ্ট এবং সক্ষম হচ্ছে কিনা মূল্যায়ন তার সুস্পষ্ট প্রতিফলন থাকা দরকার। তাহলে কোনো সমস্যার সমাধান বা নিজের পরিবেশ বা সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে সে সক্রিয়ভাবে বা সক্রিয়ভাবে, সেটা একা হতে পারে বা দলগতভাবে সে অংশগ্রহণ করছে কিনা, কাজকর্ম করছে কিনা, সেটা থেকে তার মানে সামাজিক মিথস্ক্রিয়া ঘটাতে পারছে কিনা, মূল্যায়ন কিন্তু তার সুস্পষ্ট প্রতিফলন হয় মূল্যায়নের মধ্য দিয়ে। শিক্ষণ পদ্ধতিতে এবং মূল্যায়নে শিক্ষার্থী অনুসন্ধিৎসা, ইনকিউজিটিভ, বিশ্লেষণী ক্ষমতা, অ্যানালিসিস পাওয়ার এবং সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি প্রকাশে উৎসাহদানের যথেষ্ট পরিসর থাকা উচিত। তা বলছে শিক্ষণ পদ্ধতিতে এবং মূল্যায়নে শিক্ষার্থী অনুসন্ধিৎসা থাকবে এবং বিশ্লেষণী ক্ষমতা এবং সৃজনশীলতা প্রকাশে উৎসাহদানের যথেষ্ট পরিসর থাকা উচিত। এই মূল্যায়নের প্রশ্নগুলো বা ধরনগুলো এমনভাবে করা হবে শিক্ষার্থীর যেন অনুসন্ধিৎসা, মানে শিক্ষার্থীর মধ্যে আবিষ্কার হোক বা জানার ইচ্ছা প্রকাশ পায়, শিক্ষার্থীর মধ্যে যেন বিশ্লেষণ করতে শেখে কোনো কিছু, এবং সে যেন ক্রিয়েটিভিটি প্রকৃতির হয় বা সে যেন তার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারে মূল্যায়নের মাধ্যমে। তাহলে মূল্যায়নের প্রশ্ন বা মূল্যায়নের ওয়ার্কশিটগুলো এমনভাবে হবে যার মধ্যে সে অনুসন্ধিৎসা, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতা প্রকাশ করতে পারে। তাহলে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে? মূল্যায়ন, এই যে ধারণাগুলো, যে মূল্যায়নের এই যে ধারণাগুলো কোথায় বারবার ধ্বনিত হয়েছে বা উচ্চারিত হয়েছে বা কোন সোর্স থেকে নেওয়া হয়েছে, তাহলে এখানে লেখা আছে এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন 2009 থেকে। এখান থেকে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেই জন্য এই ম্যাটারটা যদি আমরা ভালো করে বুঝে রাখি তাহলে এখানে কিন্তু সমস্যার সমাধান হবে। এবার আসি আমরা পিকক মডেল। নতুন পাঠ্যক্রম এবং নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন। এখানে বলা প্রয়োজন, নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পুরো শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থীর সার্বিক বিকাশের ধারাবাহিক পর্যবেক্ষণ ও নথিবদ্ধকরণ হয়। তাই নতুন পাঠ্যক্রমে প্রস্তুতিকালীন এবং পর্যায়ক্রমিক এই দুই ধরনের মূল্যায়নের ভাবনা স্থান পেয়েছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ধারাবাহিক পর্যবেক্ষণ ও নথিবদ্ধকরণের জন্য নতুন পাঠ্যক্রমে প্রস্তুতিকালীন, মানে যেটা হচ্ছে ফরমেটিভ বা গঠনমূলক বা পর্যায়ক্রমিক, সামার, দুই ধরনের মূল্যায়নের কথা এখানে এসেছে। প্রস্তুতিকালীন মূল্যায়ন, শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে শিক্ষণের সময় প্রস্তুতিকালীন মূল্যায়ন ঘটবে। শ্রেণীকক্ষের ভিতরে বা শ্রেণীকক্ষের বাইরে শিক্ষক যখন শিক্ষণ কার্যাবলী সম্পন্ন করবেন, যখন পড়াবেন, বাংলা ভাষায় বলা যায়, তখন এই প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরমেটিভ ইভ্যালুয়েশন ঘটবে। এই মূল্যায়নের মধ্যে 5টি সূচক আছে, ইন্ডিকেটরস আছে। কারণ কোনো কিছুর উদ্দেশ্য বা কোনো কিছু শেখার জন্য প্রত্যেকের একটা নির্দিষ্ট করে ইন্ডেক্স বা ইন্ডিকেটরস থাকে, সূচক বা লক্ষ্য থাকে। সেই লক্ষ্য বা সূচকগুলো কী? এই সূচকগুলি শিক্ষার্থীর শারীরিক বিকাশের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়। কি? আমার ওই 5টা সূচক বা এই 5টা লক্ষ্যে বা 5টা যে মাপকাঠি দেওয়া আছে ওখানে পৌঁছাতে হবে এই প্রস্তুতিকালী মূল্যায়নের মধ্য দিয়ে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে এই সূচকগুলি জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 ও শিক্ষার অধিকার আইন 2009 ও নির্মিতবাদের ভাবনা ও দর্শনকে মাথায় রেখে নির্বাচন করা আছে। তাহলে এই প্রস্তুতিকালী মূল্যায়নের যে সূচকগুলো, যে মাপকাঠিগুলো, যে লক্ষ্যগুলো, যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005, শিক্ষার অধিকার আইন 2009 ও নির্মিতবাদ। মনে রাখবো, ভাবনা ও দর্শনে মাথায় রেখে নির্বাচন করা হয়েছে। শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে শিক্ষণের সময় শিক্ষিকা ও শিক্ষকেরা এই সূচকের ব্যবহার করেন। সূচকগুলি এই উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছে যাতে পাঠ্যক্রমিক ও সহপাঠক্রমিক নামে আলাদা কোনো বিভাজন না থাকে। বলা হচ্ছে যে পাঠ্যক্রমিক কার্যগুলো যখন সম্পন্ন করবো তখন সহপাঠক্রমিক কার্যক্রমগুলো অটোমেটিক চলে আসবে। এবার কীভাবে পাঠ্যক্রমিক বা সহপাঠক্রমিক কার্যগুলোগুলো একসাথে চলে আসবে সেটা আমরা একটু জানি। ধরে নেন আমরা ক্লাসে একটা বাচ্চাকে ইংলিশ পড়াচ্ছি, তাহলে ওটা পাঠ্যক্রমের বিষয়। ইংরেজিতে ধরে নেন ক্লাস 4-এর একটা গল্প আমরা পড়াচ্ছি, সেই গল্পতে
এমন একটা টপিক আছে সেটা নাট্যরূপ দেওয়া যায়। এই নাট্যরূপ নাটক একটা সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তাহলে ওই পাঠ্যক্রম পড়াতে পড়াতে আমরা সহপাঠ্যক্রম নাটকটাও আমরা দেখাচ্ছি, বা কোনো একটা কবিতা পড়াতে পড়াতে পাঠ্যক্রমে সেই কবিতাটা আমরা আবৃত্তি আকারে শেখালাম, যাতে তারা ওইটা আবৃত্তি করতে পারে। কবিতাও একটা সহপাঠ্যক্রমিক কার্যগুলির মধ্যে। নাটক, আঁকা, সেই টপিকের মধ্যে যে অঙ্কন থাকছে বা আঁকা থাকছে সেই আঁকাটাও আমরা শেখালাম সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্য দিয়ে। সূচকের সংখ্যা 5 রাখা হয়েছে, কেননা তার শিক্ষিকা ও শিক্ষকের পক্ষে ব্যবহারের উপযোগী এবং সুবিধাজনক। আর একটি সূচক শিক্ষার্থীর বিকাশে একাধিক ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিফলন ঘটায়। সূচকগুলো আমরা দেখে নিই। অংশগ্রহণ, পার্টিসিপেশন। অংশগ্রহণ পার্টিসিপেশন বলতে শিক্ষার্থী অবশ্যই বিদ্যালয়ের সমস্ত কাজকর্মে বা বিদ্যালয়ের শিক্ষক যখন পড়াবেন, পঠন ক্রিয়া সম্পন্ন করবেন, তখন শিক্ষার্থী সমস্ত কার্যাবলীতে পার্টিসিপেট করবেন বা অংশগ্রহণ করবেন, বা বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠান বা প্রোগ্রামে বা ন্যাশনাল সেলিব্রেশন বা স্কুলের কোনো স্পোর্টস বা ড্রামা কম্পিটিশান, আর্ট কম্পিটিশান, সং কম্পিটিশান, প্রত্যেকটা জায়গায় তারা অংশগ্রহণ করবে, তাই বলছে পার্টিসিপেশন। প্রশ্ন অনুসন্ধিৎসা, কোশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। শিক্ষক যে বিষয়ে পড়াবেন সেই বিষয় সম্পর্কে বা শিক্ষকের পড়ানো বিষয়ের অন্য কোনো বিষয়ে বা আনুষঙ্গিক বিষয়েও কিন্তু শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন বা অনুসন্ধিৎসা মনোভাব থাকতে হবে, অনুসন্ধান করার সম্ভাবনা থাকতে হবে। ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই ব্যাখ্যা করার ক্ষমতা থাকতে হবে বা অ্যাপ্লিকেশন বা প্রয়োগ সামর্থ্য থাকতে হবে। কোনো কিছু শিক্ষা যেটি বুঝিয়েছে বা যে টপিকটা আলোচনা করছে সেটা সম্পর্কিত ব্যাখ্যা করার ক্ষমতা থাকতে হবে, বা সেটা বাস্তবিক জীবনে কীভাবে প্রয়োগ করবে সেই ক্ষমতাও থাকতে হবে। সমানুভূতি বা সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন, সমানুভূতি, সবাইকে সমান মনে করা, সবার প্রতি অনুভূতি একই রকম থাকা। ধরে নিলাম আমার এক বন্ধু আছে, স্কুলে এক ছাত্রীর 2টো বন্ধু আছে, তার মধ্যে 2টো বান্ধবী বা বন্ধু যে হোক আছে, একজন খুবই বড়লোক বা একজন দরিদ্র ফ্যামিলির, তাদের দুজনকে সমান চোখে দেখা। সমানুভূতি এবং সহযোগিতা, একে অপরেরকে সহযোগিতা করা। কেউ বিপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে, কেউ দেখা যাচ্ছে বিদ্যালয়ে কলম নিয়ে আসেনি, তোমার কাছে 3টে কলম আছে, তুমি একটা দিয়ে সহযোগিতা করো, এটা হচ্ছে সমানুভূতি বা সহযোগিতা সম্পন্ন, সবাইকে সমান চোখে দেখা। নান্দনিকতা বা সৃষ্টিশীলতা, অ্যাস্থেটিক্স, সৌন্দর্যবোধ হচ্ছে নান্দনিকতা। তোমার মধ্যে তুমি লিখেছো, সেই লেখাটা কতটুকু সুন্দর করে লিখতে পেরেছো বা সৌন্দর্যবোধ ফুটিয়ে উঠেছে, নান্দনিকতা ওর মধ্যে কতটুকু আছে সেটা লক্ষ্য করা। এবং সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি এক্সপ্রেশন, তার মধ্যে কোনো কিছু তৈরি করার ক্ষমতা কতটুকু আছে, ক্রিয়েটিভিটি পাওয়ার কতটুকু আছে সেটাও দেখা যায়। যেমন বলা হয়েছে যে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ওয়ার্ডকে মেক সেন্টেন্স বাক্য রচনা করতে বলা হয়েছে, এটা সৃষ্টিশীলতা। বা বলা হয়েছে যে তোমার দেখা একটি মেলা সম্পর্কে লেখো, সে একটা প্রবন্ধ রচনা লিখলো, তার সে কিছু একটা রচনা করলো, তৈরি করলো, সৃষ্টি করলো, বা সে আঁকলো, সেটাও একটা সৃষ্টিশীলতা। সে বিদ্যালয়ে কোনো একটা মডেল তৈরি করলো, সেটাও একটি সৃষ্টিশীলতা। বা এবার এই সৃষ্টিশীলতার মধ্যে সে কতটুকু সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেছে সেটা হচ্ছে নান্দনিকতা। তাহলে এই যে 5টা সূচক কিন্তু আমরা মনে রাখবো। পিকক মডেল বা সিসিইর অন্তর্গত যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, প্রস্তুতিকালীন মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়নে 5টি সূচক কী কী ইন্টারভিউতে ধরতে পারে। এবার সেই পর্যায়ক্রমিক মূল্যায়ন, সামাটিভ ইভ্যালুয়েশন। নতুন পাঠ্যক্রমে 3বার পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। প্রথমটি হচ্ছে এপ্রিল মাসের প্রথমে ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে, দ্বিতীয়টি জুলাই মাসের শেষ সপ্তাহে বা আগস্ট মাসের প্রথমে, তৃতীয়টি নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তাহলে পর্যায়ক্রমিক মূল্যায়ন যে 3টে পর্ব কখন কখন নেওয়া হয় তা জেনে রাখবেন। বিভিন্ন বিষয়ে লিখিত পদ্ধতিতে পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি দিক বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রশ্নপত্রের মধ্যে ওপেন এন্ডেড কোশ্চেন ফ্রেমিং, ওপেন এন্ডেড কোশ্চেন হতে হবে, যেটাকে বলা হয় অবজেক্টিভ টাইপ কোশ্চেন, নৈব্যক্তিক, যেখানে কোনো ব্যক্তির প্রভাব থাকবে না, সেই জন্য বলছে ওপেন এন্ডেড কোশ্চেন থাকতে হবে। এর দর্শন যেন কাজ করে, অন্তত মোট প্রশ্নের 1/3 এই ধরনের মুক্ত চিন্তার চর্চায় পরিসর থাকা আবশ্যক। এখানে বলছে যে এমন কিছু প্রশ্ন তৈরি করতে হবে যেখানে সে মুক্ত চিন্তা করতে পারে। মুক্ত চিন্তা সে একটা প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দিতে পারে। তোমাকে বলা হলো তুমি শিয়ালদায় কী করে যাবে,
উত্তর চাওয়া হলো, তোমার কাছে একটাই উত্তর চাওয়া হলো, তাহলে তুমি বলছো আমি শিয়ালদায় ট্রেনে করে যাব, আরেকজন বলছে আমি সাইকেলে করে যাব, আরেকজন বলছে আমি বাসে করে যাব, আরেকজন বলছে আমি হেঁটে যাব, আরেকজন বলছে আমি দৌড়ে যাব, বিভিন্ন ওয়ে। একজন বলছে আমি ভ্যানে যাব, একজন বলছে আমি মোটর সাইকেলে যাব। এই যে ওপেন এন্ডেড কোশ্চেন, মানে একটা প্রশ্নের বিভিন্নভাবে সে প্রশ্ন কিন্তু সে দিতে পারে, বা একটা অঙ্কের সে বিভিন্নভাবে সে সমাধান করতে পারে, এটাকে বলছে ওপেন এন্ডেড প্রশ্ন। এছাড়াও পূর্ণমানের সঙ্গে সমানুপাতিক বিন্যাসে শিক্ষার্থীর বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতার স্বল্প অপেক্ষাকৃত দীর্ঘ দীর্ঘ পরিসরে লিখিত প্রকাশের যাতে সুযোগ ঘটে, শিক্ষিকা সে বিষয়ে সচেতন থাকবে। পূর্ণমান মানে যে ধরুন 20 নম্বরের পরীক্ষা হচ্ছে, 20 নম্বরের নাম্বার বিভাজনটা এমনভাবে করবে তাতে যেন তার সৃজনশীলতাও প্রকাশ পায়, তার বিশ্লেষণী ক্ষমতা প্রকাশ পায়, তার মধ্যে সমস্ত ধরনের বিকাশ, জ্ঞানমূলক বিকাশ, বোধমূলক বিকাশ, সমস্ত ধরনের বিকাশ তার মধ্যে যেন সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মধ্যে অর্জিত জ্ঞানের ধারণার ক্ষমতা যেন বৃদ্ধি হয়, সে দিকটাও খেয়াল রাখতে হবে। তবে তা যেন কখনোই মুখস্থ বিদ্যাকে প্রশ্রয় না করে। সে কী কী পড়ে বা সে বুঝে বা সে গবেষণা করে কি পেয়েছে, কি অর্জন করে, সেই অর্জন ক্ষমতা তার মধ্যে বৃদ্ধি করা, ডেভেলপমেন্ট করা। অর্জিত জ্ঞানের ধারণা ক্ষমতার যেন বৃদ্ধি হয়, সে যেন কোনো কিছু পড়ে বা কোনো কিছু বুঝে, কোনো কিছু গবেষণা করে, কোনো কিছু শিখে আরও বেশি বেশি যেন অর্জন করতে পারে, সেটাও কিন্তু এই পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন করার সময় আমরা খেয়াল রাখব, বা লিখিত পরীক্ষা নেওয়ার সময়। বিভিন্ন প্রস্তুতকালীন এবং পর্যায়ক্রমিক মূল্যায়নে শিক্ষার্থীদের চিহ্নিত দুর্বলতা গঠনমূলক প্রক্রিয়ার প্রতিকার করতে হবে। শিক্ষার্থীদের যে প্রস্তুতিকালীন বা পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমে যে দুর্বলতাগুলো আমরা পাবো, তার গঠনমূলক প্রক্রিয়া প্রতিকার করতে হবে। তার মধ্যে যে ডায়াগনস্টিক টেস্ট করে তার মধ্যে রিমিডিয়ালের ব্যবস্থা করতে হবে। প্রতিকার মানে রিমিডিয়াল, চিহ্নিত করতে হবে, ডায়াগনস্টিক করতে হবে। আসছি পরে বিস্তারিত। প্রথম পর্যায়ে অর্জিত সামর্থ্যগুলি প্রয়োগের পরিসর থাকবে। প্রথম পর্যায়ে যে অর্জিত সামর্থ্যগুলি সে অর্জন করেছে সেগুলো প্রয়োগ করতে হবে দ্বিতীয় পর্যায়ে। একইভাবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরিসরটা যাবে তৃতীয় পর্যায়ে। 2014 শিক্ষাবর্ষে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে শিক্ষার্থীদের সহজ পাঠ ছাড়া, যেহেতু আমার বই নামক একটি সমন্বিত বই পাঠ্য, তাই পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রেও পৃথক বিষয় বিভাজন না করে শিক্ষার্থীর বিভিন্ন দক্ষতা বিকাশের মূল্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে। তাহলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2014 শিক্ষাবর্ষ থেকে বা বর্তমানেও এখনও আছে, সহজ পাঠের সঙ্গে আমার বই যুক্ত হয়েছে। আরেকটি বই যুক্ত হয়েছে যেটা হচ্ছে জগৎবাড়ি বা স্বাস্থ্য শারীরশিক্ষা। তাহলে এটা বলছে সহজ পাঠের সঙ্গে আমার বইয়ের একটি সমন্বিত বই, দুটোর সঙ্গে একটি লিঙ্ক আছে, একে অপরের পরিপূরক, নট বিকল্প না, পরিপূরক। মনে রাখতে হবে প্রস্তুতিকালীন বা ফর্মেটিভ এবং পর্যায়ক্রমিক এই দু ধরনের মূল্যায়নের মধ্যে দৃষ্টিভঙ্গিগত তফাৎ থাকলেও তে একে অপরের পরিপূরক। এই যে প্রস্তুতিকালীন ফর্মেটিভ বা পর্যায়ক্রমিক মূল্যায়ন একে অপরের কিন্তু পরিপূরক। প্রস্তুতিকালীন মূল্যায়ন ফর্মেটিভ ইভ্যালুয়েশন সামেটিভ ইভ্যালুয়েশনের দিকে এগিয়ে নিয়ে যায়, বা সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভিত তৈরি করে এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন। প্রস্তুতিকালীন মূল্যায়ন প্রধানত ডায়াগনস্টিক মানে চিহ্নিত করা এই সমস্যা, আর পর্যায়ক্রমিক মূল্যায়ন জাজমেন্টাল, যেটা হচ্ছে বিচার করে সে কতটা শিখেছে, তার র্যাঙ্কিং গ্রেড দিয়ে থাকে। তাই এই দুই ধরনের মূল্যায়নের প্রাপ্ত গ্রেড বা নম্বরকে যোগের মাধ্যমে একত্রিত করা অবৈজ্ঞানিক। যেহেতু একটা ডায়াগনস্টিক আর একটা হচ্ছে জাজমেন্টাল, সেই জন্য দুটোকে একত্রিত করা যাবে না। তাহলে বলা হবে যে প্রস্তুতিকালীন মূল্যায়ন এবং এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন নাম্বারকে দুটিকে একত্রিত করা যায় না কেন? সেই জন্য রিপোর্ট কার্ডে প্রস্তুতিকালীন ক্ষেত্রে শুধুমাত্র মান, নম্বর এবং পর্যায়ক্রমিকের ক্ষেত্রে মান এবং পরিমাপক এই উভয়ের ব্যবহার করা থাকে। ওখানে মান বা নম্বর দেওয়া থাকে এবং পরিমাপক, যেটাকে বলা হয় গ্রেড, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, AA, এইগুলো হচ্ছে বলছে পরিমাপক গ্রেড, আর নাম্বারও দেওয়া থাকে পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে। শিক্ষার্থীর জীবনের প্রারম্ভিক শ্রেণীগুলোতে প্রস্তুতিকালীন মূল্যায়নকে পর্যায়ক্রমিক মূল্যায়নের থেকে অধিক গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্ব বেড়েছে, যাতে শিক্ষার্থী মাধ্যমিক স্তরের জন্য উপযুক্ত প্রস্তুতি প্রয়োগ পায়। তাহলে শিক্ষার্থীর জীবনের
প্রারম্ভিক শ্রেণীগুলোতে প্রস্তুতিকারীর মূল্যায়নকে পর্যায়ক্রমিক মূল্যায়নের থেকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। প্রারম্ভিক শ্রেণীগুলোতে পর্যায়ক্রমিক মূল্যায়নের চেয়ে প্রস্তুতিকারী মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমিক মূল্যায়নে গুরুত্ব বেড়েছে, যাতে শিক্ষার্থী মাধ্যমিক স্তরের জন্য উপযুক্ত প্রস্তুতি শুরু হয়। ধীরে ধীরে এই পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বটা বেড়ে গেছে, কারণ তার মাধ্যমিক স্তরের জন্য তাকে তৈরি করতে হবে। শিক্ষার্থী নিজেও যাতে নিজের বিকাশ সম্বন্ধে স্পষ্ট ও স্বচ্ছ ধারণা করতে পারে, সেই জন্য মূল্যায়নের রিপোর্ট কার্ডে সুনির্দিষ্ট নির্দেশিকা, যেটা হচ্ছে রাব্রিক্স ও পরিমাপক গ্রেড দেওয়া হয়েছে। রাব্রিক্স প্রাইমারিতে পড়েছিল, এই 2023 টেটের ইংলিশ কোশ্চেনে রাব্রিক পড়েছিল। সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়া থাকে, কারণ শিক্ষার্থী নিজেও যাতে নিজের বিকাশ সম্বন্ধে স্পষ্ট স্বচ্ছ ধারণা থাকতে পারে, সেই জন্য মূল্যায়নের রিপোর্ট কার্ডে নির্দিষ্ট নির্দেশিকা থাকে, সূচক থাকে, যে এই নির্দেশ অনুযায়ী চলতে হবে। পরিমাপক দেওয়া থাকে, নির্দিষ্ট নির্দেশিকা বা পরিমাপক দেওয়া থাকে, সেটাকে বলছে রাব্রিক্স। রাব্রিক হলো এক প্রকার সূচক বা একটা অ্যাসাইনমেন্ট, যেখানে কিছু নির্দেশক দেওয়া থাকে বা তার কতটুকু সে কোন নির্দেশ অনুযায়ী অ্যাসেসমেন্ট করা হবে বা অ্যাসাইনমেন্টগুলো কার্যকরী করা হবে। একটা হচ্ছে মূল্যায়নের নির্দেশিকা বলা যেতে পারে রাব্রিকটা। আমরা যে সূচকের নির্দেশিকা বা রাব্রিক্স পড়েছিলাম, সেই মূল্যায়নের সূচক ও নির্দেশিকা বা পরিমাপক, রাব্রিক্স অফ ইন্ডিকেটরস, সূচকের নির্দেশিকা, এটা কিন্তু আমরা একটু আগেই কিন্তু তোমাদের বলেছি। আমি এবার এই যে 5টি সূচক ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, সেইগুলো বিস্তারিত এখানে আলোচনা করা হবে। দেখো, প্রথম হচ্ছে পার্টিসিপেশন, যেটা হলো অংশগ্রহণ। এর দাগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে ও নেতৃত্বদানের গুণাবলী আছে, সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ও তার মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা তৈরি হবে। আদান প্রদানের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, মানে মিথস্ক্রিয়া, একে অপরের সঙ্গে দেওয়া নেওয়া বা শিক্ষক বা শিক্ষার্থীর মধ্যে দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে সে সক্রিয়ভাবে অংশ নেবে এবং অংশগ্রহণ করেছে, কিন্তু আদান প্রদানে আগ্রহ কম। সে অংশগ্রহণ করেছে কিন্তু আদান প্রদানে আগ্রহ তার একটু কম আছে, সেটা কিন্তু পার্টিসিপেশনের নেগেটিভ দিক। অংশগ্রহণে স্বল্প উৎসাহী, এটাও কিন্তু পার্টিসিপেশনের নেগেটিভ দিক। এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনে পার্টিসিপেন্টের পার্টে নাম্বার দেওয়া হয়। এরপর আসি ইন্ডিকেটার্স 2, কোশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল, প্রশ্ন করা বা অনুসন্ধানে আগ্রহ। শিখন সহায়ক প্রশ্ন করতে সক্ষম ও অনুসন্ধানে আগ্রহী। এখানে প্রশ্ন করতে সক্ষম, সে বারবার প্রশ্ন করে বা অনুসন্ধান, কোনো কিছু ইনকিউজিটিভ মাইন্ডেড, কোনো কিছু এক্সপেরিমেন্ট করে বা কোনো কিছু খোঁজার চেষ্টা করে সর্বদা। শিখন সহায়ক প্রশ্নে সক্ষম, কিছু অনুসন্ধানে আগ্রহী নয়। অনুসন্ধানে আগ্রহী নয়, এটাও একটি ইন্ডিকেটর্স। ইন্ডিকেটর্স কি? এটা নেগেটিভ সেন্সে। শিখন সহায়ক প্রশ্ন করে না কিন্তু অনুসন্ধানে আগ্রহী, এদিকে দুটি থেকে যে কোনো একটি, ওটাও দুটি থেকে যে কোনো একটি বিদ্যাক। প্রশ্ন করে কিন্তু তার শিখন বা শিখন সম্পর্কিত অনুসন্ধানে সহায়ক নয়। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে কোশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল যে ইন্ডিকেটরস আছে, নিচের কোনটি তার বৈশিষ্ট্য নয়, এমনভাবে প্রশ্ন হতেই পারে। আমরা যে পরীক্ষায় টেটের প্রশ্ন যেভাবে পরিবর্তন হচ্ছে, মানে ডে বাই ডে, সুতরাং এখানে চেঞ্জ হয়ে কীভাবে কী আসবে বা কীভাবে কোথা থেকে কোশ্চেন ধরবে, সেই সম্পর্কে আমাদের কোনো কনসেপ্ট নেই। তাহলে আমাদের একটা নর্মাল কনসেপ্ট এখান থেকেও তৈরি করে যেতে হবে। ইন্ডিকেটর 3, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য। সংশ্লিষ্ট ধারণার উদাহরণের সাহায্যে ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য। কোনো কিছু শেখানো হলো, সেটা ধারণার উপরে উদাহরণ দেবে ও উদাহরণের সাহায্যে ব্যাখ্যা ও প্রয়োগ সামর্থ্য, ব্যাখ্যাও করতে পারবে, প্রয়োগও করতে পারবে। সংশ্লিষ্ট ধারণার উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে সমর্থ কিন্তু প্রয়োগে অক্ষম, সে ব্যাখ্যা করতে পারছে কিন্তু সে প্রয়োগ করতে পারছে না। সংশ্লিষ্ট ধারণা আংশিক ব্যাখ্যা করতে সমর্থ কিন্তু প্রয়োগে অক্ষম, আংশিক ব্যাখ্যা করতে পারছে কিন্তু প্রয়োগে অক্ষম। সংশ্লিষ্ট ধারণা কেবলমাত্র মুখস্থ করছে, সে সংশ্লিষ্ট ধারণাটি পুরোপুরি সে মুখস্থ করে নিচ্ছে। তাহলে এই যে চারটে ইন্ডিকেটরস 3, মানে ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনের এই যে চারটে উদ্দেশ্য বা চারটে ভাগ, সেটা একটু আপনারা দেখে নেবেন। এরপরে আসি ইন্ডিকেটরস নাম্বার 4, এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন, পরিচিত অপরিচিত উভয়দের জন্যই সক্রিয়ভাবে সমানুভূতিশীল হবে। সমানুভূতিশীল মানে
সবাইকে সমান মনে করা বা সবার কাজে সমানভাবে সহযোগিতা করা। পরিচিতদের জন্য সক্রিয়ভাবে সহানুভূতিশীল, কিন্তু অপরিচিতদের জন্য শুধুই সহানুভূতিশীল। সমানুভূতি আর সহানুভূতি, সমান অনুভূতি আর সহানুভূতি, মানে কেউ কোনো কিছু করতে পারছে না তাকে সহযোগিতা করা, সহানুভূতিশীল হওয়া। কেউ পড়ে গেছে, কেটে গেছে, তাকে সহানুভূতিশীল হয়ে তাকে সহযোগিতা করা। পরিচিতির জন্য সমানুভূতিশীল, পরিচিতের জন্য যে পরিচয় তার সঙ্গে সমানুভূতিশীল আচরণ। এখানে বলছে পরিচিতের জন্য সক্রিয়ভাবে সমানুভূতিশীল, কিন্তু অপরিচিতের জন্য শুধু সহানুভূতিশীল। দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে পরিচিত আর একটা হচ্ছে অপরিচিত। পরিচিতের জন্য সমানুভূতিশীল, সমানুভূতির প্রকাশ কম। এখানে সমানুভূতির প্রকাশ কম। এই যে সমানুভূতি, সবাইকে সমান মনে করা, সমান চোখে দেখা, সমানভাবে হেল্প করা, এটা কি বলছে প্রকাশের ক্ষমতা তার মধ্যে কম আছে। 5 নম্বর ইন্ডিকেটরস, এক্সপ্রেশন, অ্যাস্থেটিক্স অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ। নান্দনিক ও সৃষ্টিশীল, শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে। নান্দনিক ও সৃষ্টিশীল, শ্রেণীকক্ষের ভিতরে। নান্দনিক সৃষ্টিশীল কর্মকাণ্ডে আগ্রহী, নান্দনিক সৃষ্টিশীল কর্মকাণ্ডে আগ্রহ কম। তাহলে ভালোভাবে মনে রাখা হবে শ্রেণীকক্ষের ভিতরে বাইরে, শ্রেণীকক্ষের ভিতরে। কর্মকাণ্ডে আগ্রহী কম। এইবার আসি আমরা প্রস্তুতকালী মূল্যায়নের জন্য নির্ধারিত পরিমাপক। প্রস্তুতকালী মূল্যায়নের জন্য যে নির্ধারিত পরিমাপক, গ্রেডিং স্কেল, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্টে গ্রেডিং স্কেল যেটা হয় 75 থেকে 100% এ গ্রেড, আর বি গ্রেডে 50 থেকে 74%, আর সি গ্রেড 25 থেকে 49%, আর ডি গ্রেডে 25%-এর কম। কিন্তু পর্যায়ক্রমিক মূল্যায়নে গ্রেডিং স্কেল ও সামাটিভ অ্যাসেসমেন্ট, গ্রেডিং স্কেল ফর সামাটিভ অ্যাসেসমেন্ট 7 পয়েন্ট গ্রেডিং সিস্টেম, এটাকে বলা হয় 7 পয়েন্ট গ্রেডিং সিস্টেম। পরীক্ষা আসতে পারে 7 পয়েন্ট গ্রেডিং সিস্টেম, প্রশ্ন করতেই পারে, কারণ 7টা এখানে গ্রেডিং সিস্টেম আছে। এখানে গ্রেডের সঙ্গে সঙ্গেও মার্কসও দেওয়া থাকে কিন্তু, আর ওখানে শুধু মার্কস দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে। তো এই ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর সামাটিভ অ্যাসেসমেন্টের মধ্যে এখানে একটি পৃথকতা আছে বা পার্থক্য আছে। 25-এর নিচে ডি, এইগুলো আমি আর বলছি না, এটা মোটামুটি সবাই জানে। আপনারা এটা দেখে নেবেন, অনেক ক্লাস লেন্থি হয়ে যাবে, সেই জন্য আমি আর এটা বলছি না। আমি এই ভিডিও অনেকক্ষণ রেখে দিলাম, আপনারা দেখে নিন। নিচে 25-এর নিচে ডি, আর এখানে সবার শেষে দেখুন 90 থেকে 100-এর মধ্যে A+। এর আগে যে গ্রেডিং সিস্টেমে ছিল সেটা ছিল ডাবল এ, 90-এর উপর হলে ডাবল এ। তোমার গ্রেডিং সিস্টেমে A+। এবার আছে খুবই গুরুত্বপূর্ণ মূল্যায়ন বিষয়ে কিছু প্রশ্ন উত্তর, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। প্রস্তুতিকালীন মূল্যায়নের পদ্ধতি কী হতে পারে, কী ধরনের টেকনিক্স ব্যবহার করা যেতে পারে। প্রথমেই জানাই, প্রস্তুতিকালীন মূল্যায়ন হবে শিক্ষণের সময়েই, শ্রেণীকক্ষের ভিতরেও বাইরে। প্রস্তুতিকালীন মূল্যায়ন হবে যখন শিক্ষক শেখাবেন তখন। মনে রাখবেন ভালো করে, এই সময় পাঠ্য বিষয়কে এমনভাবে ব্যবহার করা হবে যাতে শিক্ষার্থী শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরের জগতের মধ্যে সংযোগ স্থাপন করে। পাঠ্য বিষয়কে এমনভাবে ব্যবহার করতে হবে শিক্ষার্থী শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরের জগতের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবে। প্রদত্ত সূচক, ইন্ডিকেটর ও নির্দেশক, রাবরিক্স। সূচক হচ্ছে ইন্ডিকেটর আর নির্দেশক হচ্ছে রাবরিক্স। গুলিকে ফলপ্রসূ করার জন্য যে সমস্ত টেকনিক কাজে লাগানো যেতে পারে: বিতর্ক, প্রকল্প, তাৎক্ষণিক বক্তৃতা, দলগত আলোচনা, পরীক্ষা নিরীক্ষা, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি, প্রকৃতি পাঠ ও বনসৃজন, পরিষ্কার পরিচ্ছন্নতা, শ্রেণীকক্ষের বিদ্যালয়ে ছবি আঁকা, দেওয়াল পত্রিকা তৈরি, সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ধরনের নাচ, গান, নাটক, খেলা ও অনুষ্ঠান। এইগুলো কিন্তু বিদ্যালয়ের প্রস্তুতকালীন মূল্যায়ন চলাকালীন বা প্রস্তুতকালীন মূল্যায়নের নির্দেশক বা ইন্ডিকেটর বলা চলে। এর উপর ভিত্তি করে প্রস্তুতকালীন মূল্যায়নটা সম্পন্ন করা যেতে পারে। পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন পদ্ধতি কেমন হতে পারে। এবার আসি সামাটিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন পদ্ধতি কেমন হবে। প্রশ্নপত্র যেন একেবারেই পাঠ্যপুস্তক কেন্দ্রিক মুখস্থবিদ্যা চর্চার কারণ না হয়ে ওঠে, বরং তা শিক্ষার্থীকে অনুসন্ধিৎসা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ দেবে, এমনটিই কাম্য। এছাড়াও মনে রাখা দরকার, প্রশ্নপত্র যেন শিক্ষার্থীর দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। শিক্ষার্থীর যে দৈনন্দিন অভিজ্ঞতা তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। সেক্ষেত্রে সে রোজ যেটুকু শিখবে তারই ব্যবহারিক প্রয়োগের সুযোগ পাবে।
সেক্ষেত্রে যে রোজ যেটুকু শিখবে তারই ব্যবহারই পুরো পাবে। একটা জিনিস মনে রাখতে হবে, পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে লিখিত পদ্ধতিতে, কোনো মৌখিক পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত নয়। রিপোর্ট কার্ডগুলো কেমন হবে? রিপোর্ট কার্ড যে নমুনাটি দেওয়া হচ্ছে প্রতিটি বিদ্যালয়ের রিপোর্ট কার্ড হিসাবে এই নমুনাটি হুবহু অনুসৃত হবে। প্রয়োজনে স্পষ্টতরার জন্য এর চেয়ে বড়ো আকার ব্যবহার করা যেতে পারে। বড় আকার বা রিপোর্ট কার্ডগুলো কেমন হবে সেটা এখানে বলা হয়েছে। এবার দেখুন, রিপোর্ট কার্ডের প্রস্তুতিকালীন মূল্যায়নের রেকর্ডের কোনো সময়সীমা থাকবে কি? শিক্ষক শিক্ষিকারা কীভাবে সেই রেকর্ড রাখবেন? প্রস্তুতিকালীন মূল্যায়নের সময় শিক্ষার্থীর অগ্রগতির ক্ষেত্রে পরিবর্তন, সমস্যা, ইতিবাচক দিক, সামর্থ্য প্রভৃতি বিষয়গুলি নথিবদ্ধকরণের মাধ্যমে শিকারের প্রামাণ্য দলিল তৈরি করবে। শিক্ষার্থী অগ্রগতির ক্ষেত্রে তার পরিবর্তন, সমস্যা, ইতিবাচক দিক, তার নেতিবাচক দিক, তার সামর্থ্য কতটুকু প্রভৃতি বিষয়গুলি নথিবদ্ধকরণের মাধ্যমে শিক্ষণের প্রামাণ্য দলিল তৈরি করবে। একটা প্রামাণ্য দলিল বা নথিবদ্ধ করবে। প্রস্তুতিকালীন মূল্যায়নের রেকর্ড মূলত 3 ভাগ হবে। প্রথম ভাগটি F1, শিক্ষাবর্ষের শুরু থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অবধি। F1 প্রথম ভাগটি শিক্ষাবর্ষের শুরু থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অবধি। দ্বিতীয় ভাগটি F2 প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাঝের পুরো সময়টুকু জুড়ে। আর তৃতীয় ভাগটি F3 দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যবর্তী সময় জুড়ে হবে। এখানে এই যে তার পরিবর্তন, সমস্যা, ইতিবাচক, সামর্থ্য, এই সমস্ত শিক্ষণের প্রামাণ্য দলিল, এই সমস্ত এই F1 যে ভাগগুলি বললাম এখানে রেকর্ড করতে হবে। কোনো শ্রেণী শিক্ষিকা বা শ্রেণী শিক্ষক নিজের ও অন্য শিক্ষকদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তাদের সহযোগিতায় রিপোর্ট কার্ডে শিক্ষার্থীদের প্রস্তুতিকালীন মূল্যায়নের রেকর্ড রাখবেন। মানে শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা নিজে বা অন্য শিক্ষিকার সহযোগিতায় পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তাদের সহযোগিতায় রিপোর্ট কার্ড এবং শিক্ষার্থীদের প্রস্তুতিকালীন মূল্যায়ন রেকর্ড রাখতে হবে। কোনো বিষয় শিক্ষিকা প্রয়োজনে নিজেও এইভাবে তার শ্রেণীর প্রস্তুতকালীন মূল্যায়নের রেকর্ড রাখতে পারে। তিনি মনে করলে নিজেও সেটা কোনো একটা ডায়েরি তৈরি করে বা কোনো একটা খাতায় এই প্রস্তুতিকালীন মূল্যায়নের রেকর্ড রাখা যেতে পারে। এরপরে আসি, শিক্ষার্থী কোনো বিশেষ কর্মদক্ষতার প্রতিফলন রিপোর্ট কার্ডে কীভাবে ঘটবে। রিপোর্ট কার্ডের শ্রেণীভিত্তিক যে নমুনাগুলি দেওয়া হয়েছে তার সঙ্গে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণী ইত্যাদি বিষয়গুলি যেখানে থাকবে সেখানে একটি পৃথক অংশ শিক্ষার্থীর কোনো বিশেষ দক্ষতার নথিবদ্ধকরণ ঘটতে পারে। রিপোর্ট কার্ডের শ্রেণীভিত্তিক যে নমুনাগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম এবং শ্রেণী ইত্যাদি বিষয়গুলি যেখানে থাকবে সেখানে একটি পৃথক অংশে শিক্ষার্থীর কোনো বিশেষ দক্ষতার নথিবদ্ধকরণ ঘটতে পারে। রিপোর্ট কার্ডের কোনো একটা বিশেষ অংশে তার কর্মদক্ষতার প্রতিফলন বা নথিবদ্ধকরণ করতে হবে। শ্রেণীকক্ষে ও শ্রেণীকক্ষের বাইরে শিক্ষণের সময় প্রস্তুতিকালীন মূল্যায়নে সূচকের ব্যবহার এবং নথিবদ্ধকরণ ঘটবে কীভাবে? কোনো বিদ্যালয়ের শিক্ষিকাগণ প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য বলা হচ্ছে এটা পুরো শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষণ চলাকালীন সূচকগুলির ভিত্তিতে প্রতিটি শিক্ষার্থীর শিক্ষণ পরীক্ষার পর্যবেক্ষণ করবেন। সেটা শ্রেণীকক্ষের ভিতরে হতে পারে, শ্রেণীকক্ষের বাইরে হতে পারে। সেই পর্যবেক্ষণ অনুসারে শিক্ষার্থীদের শিক্ষণ সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের বৈচিত্র্যপূর্ণ নমুনা পোর্টফোলিও হিসেবে বিদ্যালয়ে সংরক্ষিত রাখবে। হোয়াট ইজ এ পোর্টফোলিও? পোর্টফোলিও একটা শিক্ষার্থীর তার কর্মকাণ্ডের, তার স্বাস্থ্য, তার পড়াশুনো, তার মানসিকতা, তার চলাফেরা, এই যে সব কিছু বিষয় আছে সেই সব কিছু বিষয়কে যে লিখিত আকারে রেকর্ড করে রাখবে একটা ফাইলের মধ্যে, তার জন্য একটা স্টুডেন্টের জন্য, সেটা হলো তার পোর্টফোলিও। তাহলে আপনার অনুপস্থিতিতে অন্য কোনো টিচার সেই পোর্টফোলিও দেখে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সম্পর্কে একটা কিন্তু সুন্দর কনসেপ্ট তৈরি করতে পারবে। এটা হলো পোর্টফোলিও। শিক্ষক প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য ব্যক্তিগত ব্যবহারিক নথি বলতে কি, পিকক কার্ড ফর সিসিই শিক্ষার্থীদের সক্ষমতার ধারাবাহিক নথিবদ্ধকরণ করবেন। প্রতিটি পর্যায়ক্রমিক মূল্যায়নের আগে তা সংকলিত করবেন। ব্যক্তিগত ব্যবহারিক নথিতে পিকক কার্ড ফর সিসিইবি এবং জমা দেবেন শ্রেণী শিক্ষিকা অথবা শ্রেণী শিক্ষকের কাছে। শ্রেণী শিক্ষিকা বা শ্রেণী শিক্ষক ব্যক্তিগত নথি ও সেই প্রাপ্ত নথির ভিত্তির প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রস্তুতিকালীন মূল্যায়ন F1, F2, F3 কোনো শিক্ষার্থীর প্রাপ্ত মান রিপোর্ট কার্ডে যথাযথভাবে
নথিবদ্ধ করবেন। তাহলে শ্রেণীকক্ষ ও শ্রেণীকক্ষের বাইরে শিখনের সময় প্রস্তুতিকালীন মূল্যায়নী সূচকের ব্যবহার ও নথিবদ্ধকরণ ঘটবে কীভাবে, সেটা এখানে এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এগুলো আর বিস্তারিত বলছি না। এইবার আমরা আসি আরেকটি প্রশ্ন। পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষার ক্ষেত্রে পদ্ধতি কেমন হবে? প্রতিটি পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য, শারীরশিক্ষা এবং কলা কর্মশিক্ষার ক্ষেত্রে 5-15 নম্বরের লিখিত মূল্যায়ন হবে এবং ব্যবহারিক মূল্যায়ন হবে 10 ও 20 নম্বরের রিপোর্ট কার্ডের নির্দেশ অনুযায়ী। মনে রাখতে হবে যে পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক মূল্যায়ন শেষ না হলে এই দুটি বিষয়ের জন্য নির্ধারিত পিরিয়ডে এগুলির ব্যবহারিক মূল্যায়ন করতে হবে। বলা হচ্ছে মনে রাখতে হবে যে পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে, যে নির্ধারিত একটা সময় থাকে, সেই নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক মূল্যায়ন শেষ না হলে এই দুটি বিষয়ের জন্য নির্ধারিত পিরিয়ডে এগুলির ব্যবহারিক মূল্যায়ন করতে হবে। যে সময়ের জন্য মূল্যায়ন শেষ হলো না, তাহলে দুটি বিষয়ের জন্য নির্ধারিত পিরিয়ডে একটা নির্ধারিত পিরিয়ড থাকবে, সেই পিরিয়ডেই ব্যবহারিক মূল্যায়ন করে করতে হবে। তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য শারীরশিক্ষা 5 ও 15 নম্বরের লিখিত মূল্যায়ন হবে ও ব্যবহারিক মূল্যায়ন হবে 10 ও 20 নম্বরের। এইভাবে প্রত্যেকটা পার্বিক মূল্যায়নে কিন্তু ব্যবহারিক মূল্যায়ন বা কর্মশিক্ষার কাজ বা স্বাস্থ্য শারীরশিক্ষা ভাগ করে দেওয়া থাকে। একই বিষয়ে যদি একাধিক শিক্ষকের ক্লাস থাকে তাহলে প্রস্তুতকালীন মূল্যায়নটি কেমন হবে? অনেক সময় বিদ্যালয়ের রুটিনে প্রয়োজনীয়তা অনুসারে কোনো একটি বিষয় 2 বা 3 জন শিক্ষক পড়ান। সেক্ষেত্রে প্রত্যেকের কাছেই এক বা একাধিক পিকক কার্ড ফর সিসিএ থাকবে। তারা শিক্ষণের সময় প্রস্তুতকালীন মূল্যায়ন করবেন। আর প্রত্যেকটি পর্যায়ক্রমিকের আগে প্রত্যেকের সংকলিত গড়মান পিকক কার্ড ফর সিসিবিতে নথিবদ্ধ করে তা শ্রেণী শিক্ষিকা বা শিক্ষকের কাছে জমা দেবেন। এবার আসি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য নির্দিষ্ট 5টি সূচকের ব্যবহার কীভাবে ঘটবে। প্রস্তুতিকালীন মূল্যায়নের ক্ষেত্রে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষণ সম্পর্কিত শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে যে কোনো কর্মকাণ্ডে নির্দিষ্ট 5টি সূচকের ব্যবহার করবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই সমস্ত কর্মকাণ্ড যেমন পাঠ্য বইকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে, ঠিক তেমনি পাঠ্য বই অনুযায়ী আনুষঙ্গিক আরও অন্য বিষয়েরও অবতরণ সুযোগ থাকছে। সমস্ত ক্ষেত্রে নির্দিষ্ট 5টি সূচক ব্যবহৃত হবে। যেমন একটু আগে বললাম, যে বিষয়গুলির উপরে আমরা এটা করতে পারি: বিতর্ক, প্রকল্প, তাৎক্ষণিক বক্তৃতা, দলগত আলোচনা, ছবি আঁকা, দেওয়াল পত্রিকা, বিভিন্ন ধরনের নাচ, গান, নাটক, খেলা, এই যে সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু এই 5টি সূচককে কাজে লাগানো যেতে পারে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে পর্যায়ক্রমিক মূল্যায়ন কীভাবে ঘটবে? 4টি সক্ষমতাকে ভিত্তি করে পর্যায়ক্রমিক মূল্যায়ন ঘটবে। 4টি সক্ষমতা বলতে কী কী বলা হচ্ছে? সমন্বয় সমাধানের দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, আরেকটি আছে প্রয়োগ করার যে দক্ষতা থাকে, সেটা হচ্ছে, এই ধরনের 4টি দক্ষতা কিন্তু থাকতে হবে। সম্পর্ক স্থাপনের দক্ষতা, এই যে 4টি দক্ষতা ভালো করে মনে রাখবে: সমন্বয় সাধন, সমস্যা সমাধান, সম্পর্ক এবং ব্যবহারিক বা প্রয়োগ। এই যে 4টি দক্ষতা মনে রাখবেন ভালো করে। এই 4টি দক্ষতার উপরে কিন্তু প্রশ্ন করা হয়। সৃজনশীলতাও থাকতে পারে। পিকক কার্ড ফর সিসিবি বিষয়টি কী এবং এটি কীভাবে ব্যবহৃত হয়? আমি একটু আগে বললাম পিকক কার্ড সিসিবি ও পিকক কার্ড সিসিএ। পিকক কার্ড সিসিবিটা কী? প্রতিটি পর্যায়ক্রমিক মূল্যায়নের আগে শিক্ষিকেরা নিম্নে মুদ্রিত পিকক কার্ড ফর সিসিবি নামক সংকলনটি নথি শ্রেণী শিক্ষিকা বা শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবেন। F1 স্তম্ভটির নিচে প্রথম প্রস্তুতিকালীন পর্বে শিক্ষাবর্ষের শুরু থেকে প্রথম পর্যায়ক্রমিক আগে পর্যন্ত যে কয়টি প্রস্তুতিকালীন মূল্যায়ন হবে তার গড়মান বসবে। এইভাবে সম্পূর্ণ শিক্ষাবর্ষ জুড়ে 3টি পর্যায়ে প্রস্তুতিকালীন F1, F2, F3 ক্ষেত্রে এই পদ্ধতি অনুসৃত হবে। তাহলে সিসিবি কোথায় অনুসৃত হবে সেটা একটু দেখে নেবেন। এবার আসি পিকক কার্ড ফর সিসিবি। পিকক কার্ড ফর সিসিবিটা কেমন কী? বলা হচ্ছে সাবিনা খাতুন নামে একজনের নাম বা চয়ন মণ্ডল। এখানে অংশগ্রহণের ক্ষেত্রে দেখুন F1, F2 ও F3, এটা হচ্ছে সিসিবি। আর এটা আছে আলাদা প্রস্তুতিকালীন মূল্যায়ন, আর পাশে একটা পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু ওখানে ভাগ করে দেওয়া থাকে। প্রশ্ন করা ও অনুসন্ধানের আগ্রহ,
F1 F2 F3, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য F1 F2 F3, সমানুভূতি বা সহযোগিতা F1 F2 F3, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ F1 F2 F3। এই হলো মোটামুটি সিসিই। সিসির বাইরে এইগুলো যদি আমরা ভালোভাবে আত্মস্থ করে রাখি, আমার মনে হয় না সিসি আর বা পিকক মডেল তার গুলিয়ে যাবে। অবশ্যই এগুলো ভালো করে দেখবেন, সিসি সম্পর্কিত আপনাদের আর কোনো অসুবিধা হবে না আশা করতে পারি। আর এই কনসেপ্টগুলো ভালো করে দেখে রাখবেন। একটা জিনিস বলে রাখি, এই শেষের যে প্রশ্নগুলো বললাম এগুলো টেটে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি হলো ইন্টারভিউয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পিকক মডেলটা। যে টেট পরীক্ষা দিতে যাবে সে তো দেখবেই, আর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে যে ইন্টারভিউ দিতে যাবে, খুব গুরুত্বপূর্ণ তার জন্য। যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ হলো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ইউনিক টপিক আপনাদের সামনে নিয়ে আসবো। এরপরে আপনারা নিশ্চয়ই যে নতুন একটা প্রোগ্রেস রিপোর্ট আছে, হলিস্টিক রিপোর্ট, সেটা সম্পর্কেও আমি আলোচনা করব। ধন্যবাদ।